সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। আজ আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কিন্তু একদম সহজ ভাষায় ডিকোড করতে যাচ্ছি ফ্রান্সে বসবাস করতে ইচ্ছুক অভিবাসীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়ম। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে যে নতুন ফ্রেঞ্চ সিভিক এক্সাম বা এক্সাম অ্যান্ড সিভিক বাধ্যতামূলক হতে যাচ্ছে, আজ আমরা তার আদ্যোপান্ত বিশ্লেষণ করব। ফ্রান্সে দীর্ঘমেয়াদী বসবাসের পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য এই তথ্যগুলো আক্ষরিক অর্থে গেম চেঞ্জার হতে পারে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের আলোচনার মূল বিষয়গুলো। আমরা কথা বলবো ২০২৬ সালের নতুন নিয়মাবলী নিয়ে, কারা এই পরীক্ষার যোগ্য এবং রিনিউয়ালের ক্ষেত্রে কি হবে, ৪০ প্রশ্নের কাঠামো, সিলেবাসের ৫টি থিম এবং সবশেষে অত্যন্ত প্রয়োজনীয় কিছু লজিস্টিক্স নিয়ে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম বিভাগে ২০২৬ সালের নিয়মাবলী এবং নতুন ম্যান্ডেট। এখন একদম প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল ২০২৬ সালের ঠিক প্রথম দিনটি থেকে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য আসলে কি পাল্টে যাচ্ছে। আগের নিয়মের সাথে এই নতুন আইনের ঠিক কোথায় তফাৎ? ব্যাপারটা হলো, পুরনো যে সিভিক ট্রেনিং বা নাগরিকত্ব প্রশিক্ষণ মডিউলটি ছিল সেটা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যাচ্ছে, আর তার ঠিক জায়গাটা নিচ্ছে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক একটি বাধ্যতামূলক মাল্টিপল চয়েস পরীক্ষা। মানে ফরাসি সমাজে একীভূত হওয়ার বিষয়টা এখন আর শুধু ক্লাসে উপস্থিত থেকে প্রমাণ করা যাবে না, বরং রীতিমতো পরীক্ষা দিয়ে নিজের অর্জিত জ্ঞান প্রমাণ করতে হবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় বিভাগে, যোগ্যতা এবং রিনিউয়াল। মানে এই পরীক্ষাটা আসলে কাদের দিতে হবে? এখানেই রয়েছে সবচেয়ে বড় একটি প্রশাসনিক স্বস্তির জায়গা। স্ক্রিনের বাম দিকে খেয়াল করলে দেখা যাবে পরীক্ষাটি শুধুমাত্র প্রথমবার আবেদনকারীদের জন্যই বাধ্যতামূলক। যেমন ধরুন ২ বা ৪ বছরের মাল্টি ইয়ার রেসিডেন্স পারমিট, ১০ বছরের রেসিডেন্স কার্ড কিংবা ফরাসি নাগরিকত্বের একদম প্রথম আবেদন। কিন্তু ডান দিকের তথ্যটা দারুণ স্বস্তিদায়ক। যাদের কাছে ২০২৬ সালের আগে থেকে ২ বা ৪ বছরের রেসিডেন্স পারমিট রয়েছে, পারমিট রিনিউ করার সময় তাদের এই পরীক্ষাটি একেবারেই দিতে হবে না, একদম ছাড়। এছাড়া ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শরণার্থী এবং শুধুমাত্র ১ বছরের পারমিটধারীরাও এই নিয়মের বাইরে থাকছেন। তো এবার আসা যাক তৃতীয় বিভাগে, ৪০ প্রশ্নের কাঠামো এবং পাশের হার সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটি হলো, এই পরীক্ষায় ঠিক ৪০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। আর হ্যাঁ, পরীক্ষাটি হবে সম্পূর্ণ ফরাসি ভাষায় একটি কম্পিউটারের স্ক্রিনে। মানে এখানে কোনো অনুবাদক বা ডিকশনারি ব্যবহারের সুযোগ কিন্তু থাকছে না। আর এই চার্টটি খুব সুন্দরভাবে আমাদের টার্গেটটা বুঝিয়ে দিচ্ছে। সফল হওয়ার জন্য অন্তত ৩২টি প্রশ্নের সঠিক উত্তর দিতেই হবে, অর্থাৎ ৮০% পাশের হার অর্জন করা চাই। তবে একটা দারুণ স্বস্তির ব্যাপার আছে, ভুল উত্তরের জন্য কোনো পেনাল্টি বা নেগেটিভ মার্কিং নেই। তাই আন্দাজে হলেও সবগুলোর উত্তর দেয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রশ্নের ধরনগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি নির্দিষ্ট পাবলিক ব্যাংক থেকে ফ্রান্সের ইতিহাস এবং সরকারি কাঠামোর উপর ২৮টি তথ্যভিত্তিক প্রশ্ন আসবে, যা আগে থেকে পড়াশোনা করে আয়ত্ত করা সম্ভব। আর বাকি ১২টি প্রশ্ন হবে দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতি বা সিনারিও ভিত্তিক। এটি মূলত ফরাসি সমাজে ব্যবহারিক জ্ঞানের একটি চমৎকার পরীক্ষা। তবে সময়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। পরীক্ষা শেষ করার জন্য সর্বোচ্চ ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে। একটু হিসাব করলে বোঝা যায় প্রতিটি প্রশ্নের জন্য ১ মিনিটেরও একটু বেশি সময় পাওয়া যাবে। তাই দ্রুত ভাবা এবং উত্তর দেওয়ার অভ্যাসটা এখানে আক্ষরিক অর্থেই চাবিকাঠি। চলুন এবার দেখে নিই আমাদের চতুর্থ বিভাগ, সিলেবাসের ৫টি অফিসিয়াল থিম। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরীক্ষার জন্য সুনির্দিষ্ট ৫টি থিম নির্ধারণ করে দিয়েছে। ফরাসি প্রজাতন্ত্রের মূল্যবোধ, প্রতিষ্ঠান ও রাজনীতি, নাগরিকদের অধিকার ও কর্তব্য, ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি থেকে শুরু করে ফরাসি সমাজের দৈনন্দিন জীবনযাপন সবকিছুই এর অন্তর্ভুক্ত। এটি যেন পুরো ফ্রান্সকে সামগ্রিকভাবে জানার একটি মাস্টার ক্লাস। যেমন ধরুন, প্রথম থিমে অত্যন্ত গুরুত্বের সাথে যে বিষয়টা পরীক্ষা করা হয় তা হল লাইসিতে বা ধর্মনিরপেক্ষতার ধারণা। ১৯০৫ সালের একটি ঐতিহাসিক আইনের মাধ্যমে ফরাসি সমাজে রাষ্ট্র এবং ধর্মকে সম্পূর্ণ আলাদা করা হয়েছিল। এর মূল প্রশাসনিক তাৎপর্য হল সরকারি সেবায় সম্পূর্ণ নিরপেক্ষতা এবং ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করা। আর ওই যে পরিস্থিতি ভিত্তিক বা সিনারিও প্রশ্নের কথা বলছিলাম, সেটার একটা দারুণ উদাহরণ এখানে দেওয়া হলো। ধরুন, শব্দদূষণকারী একজন প্রতিবেশী কিংবা কর্মক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হওয়ার মতো দৈনন্দিন পরিস্থিতিতে ফরাসি মূল্যবোধ যেমন জনশৃঙ্খলা বা সমতা ঠিক কিভাবে প্রয়োগ করতে হবে, সেটাই এই প্রশ্নগুলোতে যাচাই করা হয়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, পঞ্চম বিভাগ, প্রয়োজনীয় লজিস্টিক্স, ফি এবং সার্টিফিকেটের মেয়াদ। পরীক্ষায় বসার জন্য প্রতিবার প্রায় ৬৯ থেকে ৭০ ইউরো খরচ করতে হবে।
এই ফি লে ফ্রান্সে des affaires বা এই ধরনের অনুমোদিত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি প্রদান করার নিয়ম রাখা হয়েছে। তবে সবচেয়ে দারুণ খবর হলো এই পরীক্ষায় অগণিতবার অংশ নেওয়ার সুযোগ রয়েছে, মানে একবার ফেল করলে একদমই ঘাবড়ানোর কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হলো একবার পাশ করে গেলে যে অ্যাটেস্টেশন দে রেউসিত বা সাফল্যের শংসাপত্রটি মিলবে তার মেয়াদ হবে আজীবন। ভবিষ্যতের যে কোনো আইনি প্রক্রিয়ায় এটি অনায়াসে ব্যবহার করা যাবে। পরিশেষে একটা গভীর চিন্তার খোরাক দিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। এটা ঠিক যে এটি একটি অত্যন্ত কড়া আমলাতান্ত্রিক নিয়ম, কিন্তু এই 40টি প্রশ্নের ওপর পুরোপুরি দক্ষতা অর্জন করা কি আসলেই ফরাসি সমাজে সম্পূর্ণভাবে মিশে যাওয়ার চূড়ান্ত ভিত্তি হতে পারে না? এই পরীক্ষার উদ্দেশ্য শুধু কোনো আইনি বাধা পার হওয়া নয়, বরং একটা নতুন সমাজ আর সংস্কৃতিকে আপন করে নেওয়ার প্রস্তুতি। আশা করছি আজকের এই বিশ্লেষণটি প্রার্থীদের পুরো প্রক্রিয়াটি বুঝতে অনেকটাই সাহায্য করবে। এই নতুন যাত্রায় সবার জন্য রইল শুভকামনা।